এক ইন্টারভিউ সারা দেশে ভাইরাল। প্রশ্ন উঠেছে, গত 15 বছরে আওয়ামী লীগ যেভাবে মানুষকে ইতিহাস শুনিয়েছিল তা সত্যি, নাকি গত দুদিন আগে মেজর ডালিম যেই কথাগুলো বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের ইন্টারভিউতে সাক্ষাৎকারে এসে সেইগুলো সত্যি। সেটি নিয়ে দুপক্ষ দুইভাবে বিশ্লেষণ করছে, অর্থাৎ আওয়ামীপন্থীরা একভাবে বিশ্লেষণ করছে, আবার বিএনপি জামাতপন্থীরা কিন্তু অন্যভাবে বিশ্লেষণ করছে। সাধারণ মানুষের কথাগুলো কেউ বলছে না। আমি চেষ্টা করব নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই মেজর ডালিমের যে সাক্ষাৎকার সেটি নিয়ে কথা বলতে, তিনি কি বলেছেন এবং তার কথার মধ্যে কোথায় ফাঁকফোকরগুলো আমার কাছে মনে হয়েছে সেটি বিশ্লেষণ করতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সুলতান আহমেদ রয়েছি কানাডার টরন্টো থেকে। দেখুন, 2 ঘন্টা 9 মিনিটের সাক্ষাৎকারটি এখনও পর্যন্ত শুধুমাত্র ইউটিউবে দেখেছে 80 লক্ষ মানুষ। তার মানে 2 দিনও হয় নাই, আমার মনে হয় একদিনের মধ্যে কোনো ভিডিও নিয়ে এত বড় ভিডিও এবং এত মানুষ দেখার নজির আমি এরাই কখনো দেখিনি। এবং আমি সাধারণত এত বড় কোনো মানুষের ইন্টারভিউ সাক্ষাৎকার কখনো মনোযোগ দিয়ে দেখা হয় না, কিন্তু এটি আমি দেখেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মেজর ডালিম কি বলেছেন। প্রথম যেই সারপ্রাইজিং বিষয়টি আমার কাছে ছিল সেটি হচ্ছে মেজর ডালিম যে বেঁচে আছেন সেটি আমার জানা ছিল না। এটি হয়তো আমার ব্যর্থতা, কারণ অনেকেই আমরা যতটুকু শুনেছি মেজর ডালিম কোথায় আছেন কেউ জানেন না, তিনি হয়তো মারা গিয়েছেন, এইরকম কথাবার্তা শুনেছি। তো এতদিন আগের কথা, মেজর ডালিমের এখন বয়স 80-85 হয়ে যাওয়ার কথা, কারণ 1971 সাল তো হয়ে গিয়েছে আপনার প্রায় 54 বছর। সেই সময় তিনি মেজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মানে হ্যাঁ, প্রায় 85-86 তো হয়ে যাওয়ার কথা বয়স তার। সেই মানুষটি এখনও বেঁচে আছেন এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে আমরা জানি যে ফাঁসি দেওয়া হয়েছে আওয়ামী লীগের সময়ে। সেইখানে কিন্তু মেজর ডালিম একেবারে মানে আসামিদের তালিকাদের মধ্যে তাদের সবার উপরের দিকে ছিল। যাই হোক, প্রেক্ষাপট এখন অনেক চেঞ্জ হয়েছে। বাংলাদেশ নতুন করে 2024 সালে আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। এই সময়ে এসে সাংবাদিক ইলিয়াস যেই কাজটি করতে পেরেছে, আমি তাকে অবশ্যই সাধুবাদ জানাই। আমি প্রথমেই আসি যে এই পুরো সাক্ষাৎকারটি যারা দেখতে পারেননি সময় স্বল্পতার কারণে, নানা ব্যস্ততার কারণে, কিংবা এত বড় সাক্ষাৎকার দেখা যাদের ধৈর্য হয় না, আমি 5 মিনিটের মধ্যে তার মেজর ডালিম কি বলেছে আমি সেই পয়েন্টগুলো বলার চেষ্টা করি। দেখুন, মেজর ডালিম প্রথমেই যেটি বলেছে যে 1971 সালে যখন যুদ্ধ শুরু, মানে যুদ্ধ হবে পরিস্থিতি, সেই সময়ে বঙ্গবন্ধু পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে পরিবার পরিজন এখানে রেখে তিনি আত্মগোপনে চলে যান পাকিস্তানে। যদিও আমরা ইতিহাস থেকে বা আওয়ামী লীগের সব নেতাকর্মীদের কাছ থেকে জানতাম যে বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানে এবং দীর্ঘদিন তিনি পাকিস্তানে কারাবরণ করছিলেন। এটি নিয়ে তর্ক বিতর্ক কী রয়েছে আমি জানি না। এবং যেটি এরপরে যিনি বলেছেন, বঙ্গবন্ধুকে যখন ছাড়া হয় মানে যুদ্ধ পরবর্তী সময়ে, তখন তাকে প্রথমে ইন্দিরা গান্ধী বলেন যে নয়াদিল্লি হয়ে যেতে, এবং তিনি লন্ডনের একটি ফ্লাইটে লন্ডন গিয়ে তারপরে নয়াদিল্লি হয়ে তারপরে বাংলাদেশে আসেন। এটি নিয়ে আমি যতটুকু শুনেছিলাম যে লন্ডনেই যান তিনি, নয়াদিল্লিতে আমার যতটুকু মনে পড়ে আমি এর আগে শুনিনি। যাই হোক, এরপরে আসি মূল আলোচনাগুলোতে। সেটি হচ্ছে মেজর ডালিম তার 2 ঘন্টার উপরে সাক্ষাৎকারে অনেক না বলা কথাই বলেছেন। যদিও আমি মেজর ডালিম বলছি নামে তার একটি বই রয়েছে, সেই বইটিতে তিনি কিন্তু তার আত্মজীবনী লিখেছেন এবং তিনি অনেক কিছু, এই যে এখন বারবারই রেফারেন্স দিচ্ছিলেন তিনি যে আমি মনে নেই আমার বিভিন্ন এই তথ্যটা, তো আমার বইয়ে তুমি পড়লে পাবা। হ্যাঁ, তো দেখুন, প্রথমেই আমি বলি যে মেজর ডালিমের কথাগুলোর মধ্যে প্রথমেই ছিল যে কেন বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবকে তিনি হত্যা করেছিলেন। সেই প্রশ্নে ইলিয়াস হোসেন যথেষ্ট ভালো প্রশ্ন তারা করেছেন, কারণ এত সিনিয়র মানুষ, তাকে মনে করিয়ে দেয়া, এত লম্বা সময় ধরে তার সাক্ষাৎকার নিয়ে, এটি অবশ্যই ক্রেডিটের ব্যাপার। এবং তাকে যে এত বছর পরে খুঁজে বের করেছেন এটি এখন অবশ্যই তিনি ফল পাচ্ছেন, কারণ সোশ্যাল মিডিয়াতে তিনি এখন হিরো হয়ে গিয়েছেন। যেই মতবাদের মানুষই হোক, তাকে নিয়ে এখন স্ট্যাটাস দিচ্ছে, তাকে নিয়ে কথা বলছে। তো তাকে প্রশ্ন করছিলেন যে কেন আপনারা ওই 15ই আগস্টের জন্ম হলো। তো তিনি সেই ক্ষেত্রে যে কথাগুলো বলেছেন তার সাথে অনেকটা বাস্তবতার মিল রয়েছে, কারণ সিনিয়রদের কাছ থেকে, অনেকের কাছ থেকে আমরা এরকম শুনেছিলাম যে যুদ্ধের আগের মুজিব আর যুদ্ধের পরে যখন সরকার গঠন করে মুজিব, তখন দুটো সত্তা হয়ে যায় তার। যুদ্ধের আগের মুজিবের সাথে আর পরের মুজিবের মধ্যে মিল ছিল না। এটি যারা আওয়ামী লীগপন্থী তারাও বলে থাকেন। হ্যাঁ, তো সেটি আসলে কি হয়েছিল দেখুন, যেটি খুবই দারুণ কিছু পয়েন্ট মেজর ডালিম বলেছে যে
ভারতের একটি উপনিবেশ বানানোর চেষ্টা চলছিল বাংলাদেশকে। ভারত মোটা দাগে যুদ্ধ, ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেন্ড আপ করেছে, বাংলাদেশের যারা যুদ্ধে অংশ তাদেরকে নানান রকমের তাদের কৃতিত্ব অবশ্যই ছিল, অস্বীকার করার উপায় নেই। তবে যেদিন যেদিন পাকিস্তান আর্মিরা চলে যায়, যেদিন বাংলাদেশ স্বাধীন হয় 16ই ডিসেম্বর, সেদিন কিন্তু বাংলাদেশের কোনো সেনাপ্রধানের কাছে, বাংলাদেশের পক্ষে কারো কাছে তারা তাদের মানে যে স্বাক্ষর করেছিল সেটি করেনি। তারা যেমনটি মেজর আলিম বলেছে যে অরোরা নামে মেজর ছিল, মেজর বা কোনো একটা পদধারী ছিল ইন্ডিয়ান আর্মিতে, আমার নামটা এই মুহূর্তে র্যাঙ্কটা মনে নেই, তার কাছে পাকিস্তান আর্মিরা মানে যুদ্ধে হেরে তারা চলে যায়। তার মানে মূলত তিনি বলতে চাচ্ছিলেন যে ভারত তখন থেকে যেভাবে জিনিসটাকে তৈরি করেছেন, অনেক শীত, আমি একটু হুডিটা উঠিয়ে নিই, তো তিনি যেটি বলতে চাচ্ছিলেন যে তখন থেকেই 1971 সাল থেকেই কিন্তু এই ভারত বাংলাদেশকে ডমিনেট করার একটা চেষ্টা করছিলেন, এবং তারা পরবর্তীতে এই ডমিনেশন থেকে বাংলাদেশকে কীভাবে বাঁচানো যায় সেই প্ল্যান করছিলেন, যেটি মেজর ডালিম বলেছেন। এবং সেই জন্য সেখানে সবচেয়ে বড় থ্রেট ছিল হচ্ছে মুজিব সরকার। তো মুজিব সরকারের দুটো দিক তিনি বলেছেন। একটা হচ্ছে মুজিব সরকার যখন ক্ষমতায় বসে তখন নিজের মতো করে যা খুশি তাই করতেছিল, তার লোকজন দিয়ে, তার মানে তার যারা দলীয় লোকজন ছিল তারা কেউ কোনো চেন অফ কমান্ড মানছিল না, মানে স্বৈরাচার হয়ে যাচ্ছিল সরকার ব্যবস্থা আস্তে আস্তে, এবং মানুষের উপর অত্যাচার, এবং মানুষ নাকি সকল মানুষ তখন ত্যক্ত বিরক্ত ছিল সেই সরকারের উপরে। এবং মেজর আলিম একটি কথা বলেছে, যেদিন 15ই আগস্টে মুজিবকে হত্যা করা হয় তারপরে নাকি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে। আমি জানি না এর সত্যতা কতটুকু, বাট তিনি বলেছেন যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন। তিনি আরও বলেছেন যে মুজিবকে হত্যা আসলে কোনো, সে বলছিলেন এটি ছিল একটি বিপ্লব, মানে বিপ্লব বলতে বিপ্লব তিনি বলছিলেন 1971 সালে একটি বিপ্লব হয়েছিল, 1975 একটি হয়েছিল মুজিবকে মানে মুজিব সরকারের পতন ঘটানোর মাধ্যমে। এবং তিনি বলতে চাচ্ছিলেন যে সেনাবাহিনী দুটি পক্ষের মধ্যে একটি কুয়ের মতো হয়েছে, সেইখানে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করেছে, মুজিব এই রকম একটি ঘটনার প্রেক্ষিতে মুজিব হত্যা হয় পুরো পরিবার সহ। তবে দেখেন, ইতিহাস বলে যে মুজিবের পরিবার যখন মারা যায় তখন তার পক্ষে যে সেনাবাহিনী মানে সেনা অফিসাররা ছিল তারা কিন্তু কেউই তাকে বাঁচাতে কোনো অ্যাটেম্প নিতে পারেনি, কারণ তারা জানতো না, ষড়যন্ত্র ছিল নানান রকমের। অন্যদিকে মেজর ডালিমদের পক্ষে 7 জন সেনা অফিসারের কথা তিনি বলেছেন যারা এই গ্রুপে, তাদের গ্রুপে ছিল, এবং তারা নাকি কোরআন ধরে শপথ নিয়েছিলেন। তিনি বলেছেন যে জিয়াউর রহমান তাদের সঙ্গে ছিল, কিন্তু এই মিশনের ব্যাপারে জিয়াউর রহমানের কোনো সম্পৃক্ততা ছিল বলে তিনি বলেননি। জিয়াউর রহমান তাদের সঙ্গে ছিল হচ্ছে 25 বছরে তারা একটা প্ল্যান করছিলেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে তারা কোথায় নিয়ে যেতে চান 25 বছর, যেহেতু তারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলেন, তারা কোথায় নিয়ে যেতে চান সেরকম একটি প্ল্যান বা পরিকল্পনা তারা তৈরি করছিলেন। এখন বিষয় হচ্ছে তিনি আরও বলেছেন যে মুজিবুর রহমান যদি হত্যা করা হয় সেই দিন যে তার মানে হচ্ছে যদি হয় তাহলে তো দুপক্ষের মধ্যে একটা সংঘর্ষ হবে, এবং ওনাদের পক্ষে মেজর ডালিমদের পক্ষে কেউ মারা গিয়েছেন বলে তিনি কিন্তু উল্লেখ করেননি। এবং নানান বিষয়ে সাংবাদিক ইলিয়াস প্রশ্ন করেছেন। কিছু প্রশ্ন আমার কাছে খুবই অযৌক্তিক মনে হয়েছে, যেটি সাংবাদিক হিসেবে আমি হয়তোবা সে মানে মুজিবকে পছন্দ করেন না বা আওয়ামী লীগ শাসন আমলকে দুঃশাসন হিসেবে বলছেন, সবই ঠিক আছে, কিন্তু তারপরও এতটা মানে হয়ে প্রশ্ন করা, যেমন সে একটি প্রশ্ন করেছে যে কে বেশি খারাপ ছিল, শেখ মুজিব না শেখ হাসিনা। তো এই ধরনের প্রশ্ন আসলে যদি আমি বলি সাংবাদিক পরিচয় দিই, তাহলে মিনিমাম যেই ইথিক্স বা মিনিমাম যেই নিরপেক্ষতার জায়গা সেটি থেকে করা উচিত নয়। সে ব্যক্তিগতভাবে প্রচুর অ্যাটাক করেছেন মুজিবকে। সেই তুলনায় আমি বলবো যে মেজর ডালিম কিন্তু কথাবার্তায় অনেক ভদ্রতা, নর্মতা দেখিয়েছেন। শেখ মুজিবকে তিনি একেবারে মানে অবজ্ঞা করে খুব যাচ্ছে তাচ্ছে কিছুই বলেননি, বরং তিনি এটি বলেছেন যে শেখ হাসিনার চেয়ে শেখ মুজিব অনেক ভালো ছিল। শেখ হাসিনা অনেক বায়াসড হয়ে অনেক নীতি পলিসিতে কিন্তু মানে মানুষকে হত্যা বা এই গুম খুন এগুলার যেই মানে স্বৈরশাসন যেটিকে বলে সেটি যেভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, শেখ মুজিব এতটা ছিল না। তবে তিনি বলেছেন যে ওই যে বাকশাল বা একনায়কতন্ত্র, যে মুজিব যতদিন বেঁচে আছেন তিনি ক্ষমতায় থাকবেন, এটি তিনি তার পেছনে যে তারা আসলে এই যে এটি হয়েছিল 15 আগস্টে যে ঘটনাটি ঘটেছে তার পেছনে আরেকটি বড় কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন
যে এই এক না একতন্ত্র প্রতিষ্ঠা বা বাকশাল, যে মুজিব যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতায় থাকবেন, এবং সাধারণ মানুষ নাকি সবাই তখন তার বিরুদ্ধে চলে যায়। এবং একটি ঘটনা তিনি বলেছেন, গাজী সাহেব নামে এক ভদ্রলোকের কথা তিনি বলেছেন, পুরো নামটা আমার মনে পড়ছে না। তো সেই ভদ্রলোক তখন মুজিবের সবচেয়ে কাছের নিকটের মানুষ ছিল, এবং সেই ভদ্রলোক তখন ইলিয়াস যেমনটি বললেন যে ঢাকা মহানগরের তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, আর এটি হয়তো ছিলেন, এবং পাশাপাশি আবার রেড ক্রস যে আন্তর্জাতিক যে সংস্থা রেড ক্রসের তিনি তখন চেয়ারম্যান ছিলেন বাংলাদেশের, যেটি মেজর ডালিম বললেন। তো সেই লোক যেই অপরাধ করেছে সেই অপরাধের পুরো দায়ভার শেষ পর্যন্ত মুজিবুর রহমানের ঘাড়ে গিয়ে পড়েছে, একজন রানিং সেনা অফিসারকে। এবং মেজর ডালিম তখন সেনাবাহিনীর সবচেয়ে চৌকুশ অফিসার, সবচেয়ে রিনাউন্ড অফিসার। একটি বিয়ের অনুষ্ঠান থেকে গিয়ে তাকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে আসা হয়, এবং খুবই সিম্পল কারণে। এক লোক কানাডা থেকে এসেছিলেন, বড় বড় চুল ছিল, তার সাথে কয়েকটা বাচ্চা ছেলে বেয়াদবি করছিলেন চুল টান দিয়ে, এটা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই ছেলেগুলো তখন বিয়ে থেকে বের হয়ে যায়, গিয়ে তারা এই গাজী সাহেবকে নিয়ে আসেন। এবং গাজী সাহেব কী করলেন, গাজী সাহেব মেজর ডালিমকে বললেন, অস্ত্রধারী 17 জন ব্যক্তি ছিল, তাদেরকে বললেন আপনি গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠানোর পরে মেজর ডালিমের স্ত্রী নিম্মি, তার কথা বলা হয়েছে, তার শাশুড়ি, তার আম্মা, তারাও কিন্তু তার গাড়িতে উঠে যায়। এবং সেই গাড়ি একটা পর্যায়ে কোথায় নিয়ে যাবে যে যারা জানতো না, কিন্তু ফার্ম গেটে গিয়ে মেজর ডালিম যখন গাজী সাহেবকে ডেকে বলেন যে আপনি যা করতেছেন তা সবাই দেখছে, অলরেডি দেখেছে, সো আপনি যাই করেন আপনার নেতার পারমিশন নিয়ে করেন, তখন সে নাকি ঘাবড়ে যায়। এবং সে তখন 32 নম্বরের দিকে, মানে শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে গাড়ি নিয়ে যায়, এবং সেইখানে পুরো দেশে তোলপাড় তৈরি হয়ে যায় ওই ঘটনায়। এবং সেনাবাহিনী যখন জানতে পারে যে ঘটনা ঘটেছে, তখন কি করে সেনাবাহিনী ওই গাজী সাহেবের বাড়িতে গিয়ে অভিযান চালায়। অভিযানে কি করে, যেহেতু তারা শুনতে পেয়েছে যে 17 জন অস্ত্রধারী মানুষ ছিল, এদেরকে ধরার জন্য তারা কি করে, তাদের বাড়িতে যাদেরকে পেয়েছে সবাইকে ধরে নিয়ে যায় ক্যান্টনমেন্টে। এবং সেই সময়ে পুরো চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ে। শেখ মুজিব তখন প্রধানমন্ত্রী বাসভবন থেকে বলার পরেও সেনাবাহিনী থামেনি। সেনাবাহিনীর কথা একটাই, যে মেজর ডালিম কোথায় আছে সেটা তো অবশ্যই দিতে হবে তাকে ফেরত, স্ত্রী সহ, এবং যেই 17 জন অস্ত্রধারী গাজী সহ যারা ছিলেন তাদেরকে কিন্তু ধরিয়ে দিতে হবে। তো এই ঘটনায় কিন্তু পুরো চেইন অফ কমান্ড ভেঙে পড়ে, এবং সেনাবাহিনীর মধ্যে একটি ব্যাপক অসন্তোষ তৈরি হয় মুজিব সরকারের বিরুদ্ধে। এবং এরকম অনেক ঘটনার কথা বলা হয়েছে। একটা সময়ে গিয়ে মেজর ডালিম সহ আরও 7 জন চৌকস সেনাবাহিনীর বড় কর্তাদেরকে কিন্তু সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়, এবং এটা মুজিব সরকার করেছে, তা তিনি অভিযোগ করেছেন। এবং এই ঘটনাও কিন্তু 15ই আগস্টের ঘটনাকে উস্কে দেয়। দেখেন, প্রত্যেকটা ঘটনা একটা কারণ থাকে, পেছনে কারণ থাকে। অবশ্যই আমি বলবো যে শেখ মুজিবকে হত্যা যে হয়েছে অবশ্যই কারণ ছিল, তবে এটিও সত্যি যে কোনো সরকারের বিরুদ্ধে বিপ্লব করা এক জিনিস, আর তাকে হত্যা করে ফেলা আরেক জিনিস। তাকে যেমন শেখ হাসিনার বিরুদ্ধে ছেলেমেয়েরা বিপ্লব করলো, শেখ হাসিনা চলে যেতে বাধ্য হলো, তারা এরকম কিছু করতে পারতো। সরাসরি পুরো ফ্যামিলি সহ মারা, এটা মানে কোনোভাবেই কোনো নীতিতেই আসলে আমার হিসেবে, আমার নিউট্রাল যদি আমি নিরপেক্ষ বিশ্লেষণ করি, এটা উচিত নয়। এবার আমি আসি, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, এবার আমি আসি যে সাংবাদিক ইলিয়াসের কিছু প্রশ্ন এবং বিব্রতকর কিছু কথাবার্তা তিনি বলেছেন, যার মধ্যে যে প্রশ্নটির কথা আমি আগেই বললাম যে কে বেশি খারাপ, এই ধরনের প্রশ্ন একজন সাংবাদিক হিসেবে তিনি করতে পারেন না। তবে অবশ্যই তিনি পুরো অনুষ্ঠানটিতে মেজর ডালিমকে স্যার বলে সম্বোধন করেছেন। এটি হয়তো বা তার কাছে অনেক কাঙ্ক্ষিত ব্যক্তি ছিল, এবং তিনি যেদিন আসলেন তার কয়েকদিন আগে তিনি সাংবাদিক ইলিয়াসকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছেন যে তার সারা জীবনের স্বপ্ন যেই মানুষটিকে নিয়ে আসা, তাকে তিনি আজকে আনতে পারবেন। তো সারা জীবনের স্বপ্ন, তার মানে এটি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে শেখ মুজিবকে যারা হত্যা করেছিল তাদের পক্ষে আসলে ইলিয়াস, বা তাদেরকেই তিনি স্বপ্নের মানুষ মনে করেন। এটিও আসলে সাংবাদিক হিসেবে ভাই আমার হিসেবে কোনোভাবেই উচিত নয়, কারণ যতই বলেন সংবাদ মাধ্যম এবং জার্নালিস্ট শুড বি নিউট্রাল। হ্যাঁ, যেমন ব্যক্তিগতভাবে হয়তো আমিও কোনো দলমতের পছন্দ করতে পারি, কিন্তু আমার কথাবার্তা চালচলনে যেন কোনোভাবেই তার বিশ্লেষণ, তার প্রতিফলন না ঘটে। তো এই যে আজকে অবশ্য এই যে উনি যে এতদিন ধরে খুঁজে এই ভদ্রলোককে বের করেছেন ডালিমকে, এবং এতগুলা কথা ওনার কাছ থেকে মানুষ জানতে পারলো, হ্যাঁ এখানে তর্ক বিতর্ক হবে এখন অনেক কথাবার্তা নিয়ে, তবে যেটি মোটা দাগে যেই কথাটি বলে আমি শেষ করতে চাই, দেখেন বাংলাদেশ এমন একটা অভাগা দেশ, পাকিস্তান চলে যায়, ভারতের শাসন মানে ভারতের ডমিনেশন শুরু হয়,
আবার পাকিস্তান ওই সময় কি বলে, জাতিসংঘে বলেছিল তারা যে, যেটি মেজর ডালিমও বলেছে, যে বাংলাদেশ স্বাধীন হয় নাই, এটা আসলে ভারতের একটা উপনিবেশ হিসেবে কাজ করছে এবং তাদেরকে কোনো জাতিসংঘ থেকে সাহায্য সহযোগিতা দেওয়া না হোক। সেখানেও কিন্তু বিপদ রয়েছে। বাংলাদেশ এত অভাগা, বাংলাদেশ। এবং তিনি মেজর ডালিম আরেকটি কথা বলেছে যে জাতীয় সঙ্গীত নিয়েই বলেছেন তিনি, যে জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলাম এত প্রতিভাবান কবি হওয়ার পরে তার কোনো গান, তার কোনো কবিতাকে জাতীয় সঙ্গীত না করে কেন রবীন্দ্রনাথকে নেওয়া হলো? এবং পৃথিবীতে এটা নাকি নজিরবিহীন, কারণ রবীন্দ্রনাথ একই সঙ্গে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। হ্যাঁ, তো এটি নাকি একমাত্র ভারতের ডমিনেশন ধরে রাখার জন্যই, ভারতের জাতীয়তাবোধ বাঙালিদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্যই এই কাজটি করা হয়েছিল। জানি না এর সত্য মিথ্যা কতটুকু, তবে জাতীয় সঙ্গীত নিয়েও আমার মনে হয় আসলে বিতর্ক করা উচিত না, কারণ চমৎকার একটি গান সারা পৃথিবীব্যাপী, যেটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তো মোটা দাগে এই তো আমার যেটি বলার লাস্ট কথা, সেটা হচ্ছে এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষ সঠিক ইতিহাসটা জানে না, কোথায় কি। আমরা এই পক্ষে শুনি একরকম, এই পক্ষ শুনি আরেক রকম, আমরা দ্বিধাবিভক্ত হয়ে যাই, মানুষে হানাহানি শুরু হয়। পরিষ্কারভাবে এখন দুইটা পক্ষ, একটা হচ্ছে আওয়ামীপন্থী যারা যুদ্ধ বিক্রি করে, যুদ্ধকে মূলধন করে খেয়ে যাচ্ছে দিনের পর দিন, আরেকটা হচ্ছে বিএনপি জামাত, যারা হচ্ছে এই স্বাধীনতার পক্ষ। অবশ্যই তারাও মুক্তিযুদ্ধে অনেক তাদের মধ্যে রয়েছে বিএনপির মধ্যে, তবে তারা মূলত ধর্ম বিক্রি করে খায়, ধর্ম ব্যবসায়ী। তো ভাই, এই নিয়ে বাংলাদেশে অভাগা। বাংলাদেশে একটি স্বাধীন যদি কমিশন করা হয়, যারা নিরপেক্ষভাবে এই মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতে টানা 21 বছর বাংলাদেশে কত হিস্ট্রি, কত রিচ হিস্ট্রি আমাদের, কত মানে নোংরা হিস্ট্রি আমাদের, এইগুলো কিন্তু মানুষের জানা উচিত সত্যটা। এবং আমি মনে করি কমিশন করে সব দলমতের মানুষকে সেখানে নিয়ে একটি সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরা উচিত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।